গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সাথে একটা লাইভ পলিটির ক্লাস নেব। আশা করি তোমরা ওটা ভালোভাবে বুঝতে পারবে। তো আমার পড়াশোনার যে অ্যাপ্রোচটা তোমরা সবাই শুনতে পেলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ব্যাপারটা আমিও তাহলে বুঝতে পারবো যে এভরিথিং ইজ গোয়িং ফাইন। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। দেখো, ইন্ডিয়ান পলিটি এমন একটা জায়গা, আমি অলরেডি সবসময় বলি যে জিনিসটা বই পড়ার কোনো অল্টারনেটিভ হয় না। তাই আজকে আমি তোমাদের সাথে এই যে বইটা আড্ডা 247-এর এই বইটা, এটা থেকে এই এভলিউশন অফ দ্য কনস্টিটিউশন, দেখো এটা আমার কাছে অলরেডি আছে। এই এভলিউশন অফ দ্য কনস্টিটিউশন এই চ্যাপ্টারটা আমাদের কিভাবে পড়তে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো, এবং আমি ওইটা তোমাদের বোঝানোর চেষ্টা করব যে বই থেকে কিভাবে কোন মানে এই চ্যাপ্টারটা আমরা বই থেকে আজকে কভার করব, দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়া পলিটি ফার্স্ট ক্লাস অর দ্য এভলিউশন অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তো প্রথমে দেখো যে জায়গাটা আমাদের পড়তে হবে, আমরা ক্লাসটা স্টার্ট করছি 1600 সাল নাগাদ। ব্রিটিশরা কি হয়েছিল, আমাদের ইন্ডিয়াতে এসেছিল কি হিসাবে, অ্যাজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো আশা করি এখান থেকে কোনো কোয়েশ্চেন বা এমসিকিউ আমাদের আসবে না। দেন আন্ডার দ্য চার্টার গ্রান্টেড বাই দ্য কুইন এলিজাবেথ ওয়ান, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে 1600 সাল নাগাদ ব্রিটিশরা যখন প্রথম ভারতবর্ষে এসছিল, সেখানে কুইন এলিজাবেথ ওয়ানের চার্টারের থ্রু দিয়ে, বাই হুইচ অথরিটি কুইন এলিজাবেথ ওয়ানের চার্টার কি ইউজ করে তারা ফার্স্ট অফ অল এসেছিল। তারপর কি দেখো, তারপরে এসেছিল কিন্তু ব্যাটল অফ বক্সার 1764। ব্যাটল অফ বক্সারের সময় কি হয়েছিল, ব্রিটিশদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কি রাইট পেয়েছিল, দিওয়ানি রাইট পেয়েছিল, এবং এই দিওয়ানি রাইটটা 3টে প্রভিন্সের ওপর পেয়েছিল। এইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে দেখো বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, এই 3টে জায়গার ওপর আফটার দ্য এন্ড অফ দ্য ব্যাটল অফ বক্সার 1764 ব্রিটিশার্সরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি পেয়েছিল, দিওয়ানি রাইট। এর ফলে কি হলো, দিস মার্ক দ্য রাইজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, তোমরা এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এখানে এদের টেরিটোরিয়াল একটা যে ডিমার্কেশন হলো, অথরিটি হলো, সেটা বুঝতে পেলো। তাহলে টাইম লাইনটা কি হলো, 1600 সালে ব্রিটিশার্সরা প্রথম ভারতবর্ষে এলো। দেন আফটার দ্য ব্যাটল অফ বক্সার 1764 সেখানে কি হলো, দিওয়ানি রাইটসরা ব্রিটিশরা গেইন করলো। এরপর কি, দ্য কোম্পানি ওয়েন্ট অন দ্য অ্যাডমিনিস্ট্রার ইন্ডিয়া টিল 1858 when the British Crown directly assumed the control of the Indian affairs in the wake of the revolt of 1857. আফটার দ্যাট 1764 থেকে বলা হচ্ছে 1857 পর্যন্ত কারা রুল করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছিল। এবং আফটার দ্যাট ব্যাটল অফ যেটা আমাদের সিপাই মিউটিনি হয়েছিল, সেটার পর কি হলো, 1857 এর পর কিন্তু ব্রিটিশ ক্রাউন, দেখো ব্রিটিশ ক্রাউনরা ডিরেক্টলি রুল করা শুরু করলো। তাহলে এই জায়গাটা থেকে আমাদের এতগুলো ফর্মে কিন্তু এমসিকিউ আসতে পারে। দেখো প্রপারলি শোনা যাচ্ছে তো? নন্দিতা চন্দ্র বলে একজন জিজ্ঞেস করছেন যে ম্যাডাম আপনি কোন ব্লকে পোস্টিং আছেন। দেখো আমি অলরেডি প্রত্যেকটা ভিডিওতেই আমার যখন ইন্ট্রোডাকশন দিই তখন আমি বলি আমি একজন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অন প্রবেশনে আছে। অন প্রবেশনে আমাদের বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়, বিভিন্ন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে আমাদের ট্রেনিং হয়, বাট আমরা ব্লক অ্যাটাচমেন্ট এখনো পাইনি। আমাদের ব্লক পোস্টিং ইন দ্য নেক্সট মান্থ উইল গেট দ্য ভিডিওশিপ। যাই হোক, ব্যাক টু দ্য স্টাডি। এরপরে দেখো ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াতে কতদিন পর্যন্ত রুল করেছিল, টিল আগস্ট 15, 1947। এটা আমরা জানি, ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়েছিলাম। এরপর কি, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স নেসেসিটেড এ কনস্টিটিউশন ফর দ্য কান্ট্রি। 1946 নাগাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা শুরু হয়। মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার কাজটা শুরু করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে
26 জানুয়ারি 1950 আমাদের কনস্টিটিউশন কেম ইনটু বিইং। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি কনস্টিটিউশন কবে মানে বলবৎ হওয়া শুরু করে, কেম ইনটু বিইং, এটা ইংলিশ কোয়েশ্চেন আছে, সেটা টাইম লাইন কিন্তু 26শে জানুয়ারি 1950। এই যে পুরো এন্টায়ার যে ফ্রেমওয়ার্কটা, তাহলে ফার্স্ট কি হলো, প্রথম ব্রিটিশরা ভারতে এলো 1600 সালে। আফটার দ্যাট এলো ব্যাটল অফ বক্সার 1764, সেখানে দিওয়ানি রাইটস পেলো ওভার বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তারপর কি হলো, আফটার মার্ক হচ্ছে কোম্পানি রুল চললো কত সাল পর্যন্ত, 1857 সাল বা 1858 সাল পর্যন্ত কোম্পানি রুল। এরপর ক্রাউন রুল, অর্থাৎ ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট ডিরেক্টলি ব্রিটেন থেকে ইন্ডিয়াকে রুল করতো, সেটাকে বলা হতো ক্রাউন রুল। ক্রাউন রুল হয়েছিল 1858 থেকে 1947, এবং 1947 যেতে যেতে আমাদের তৈরি হয়ে গেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন দ্য ইয়ার অফ 1946। তারা আমাদের কনস্টিটিউশনকে অলরেডি ড্রাফট করেছিল এবং সেটা কেম ইনটু বিইং হয়েছিল 26 জানুয়ারি 1950। তাহলে আশা করি এই পর্যন্ত পুরো ক্লিয়ার, বুঝতে পেরেছো। এখান থেকে এতগুলো জায়গা থেকে এমসিকিউ আমাদের আসতে পারে। তাহলে আমরা পরের জায়গাটায় যাচ্ছি। আচ্ছা, দেখো এভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের এতগুলো পড়তে হবে অ্যাক্ট, সেটাকে আমরা অ্যাট এ গ্ল্যান্স একবার পড়ে নিই কি কি আছে। প্রথম আমরা দেখব কোম্পানি রুল। বলো কোম্পানি রুল কতক্ষণ পর্যন্ত ছিল, যতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের রুল করত। সেটা কি, সেটা কত সাল আমাদের কিন্তু টিল 1858, কত থেকে 1773 থেকে প্রথম আসে। এখানে আমাদের প্রথম অ্যাক্ট যেটা আসবে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, প্রচুর মানে ইম্পর্টেন্ট। এই যে 1773 এর যে রেগুলেটিং অ্যাক্ট, এটাকে আমাদের তার যে ভুল ত্রুটি সেটাকে সংশোধন করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1781। দেখো এটাকেই বলা হয় অ্যামেন্ডিং অ্যাক্ট, ঠিক আছে, 1781। দেন আমরা পড়বো, আজকের ক্লাসেই পড়বো 1784 এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট। দেন এসেছিল 1786 এর অ্যাক্ট। চ্যাটার অ্যাক্ট এসেছিল 1793 তে, 1813 এ, 1833 তে এবং 1853। এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট, এই চার্টার অ্যাক্ট চারটেই খুব ইম্পর্টেন্ট, এগুলোর ফিচার্স আমরা পড়বো। নেক্সট 1853 মানে কি, কাছাকাছি আমরা চলে আসছি কার, 1858। এরপর চলে আসো 1858 থেকে 1947 এ ক্রাউন রুলে। প্রথম এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এটাকে কি বলা হয়, মরলে মিন্টো রিফর্ম, ঠিক আছে। এরপর 1919 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এবং ফাইনালি আমাদের ইন্ডিয়া স্বাধীন হয় এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়। তাহলে এতগুলো অ্যাক্ট আমাদের পড়তে হবে। প্রথম চলে আসো, আচ্ছা এই যে বইটা কোথা থেকে আমি পড়াচ্ছি, এটা Adda247 এরই যে অফিসিয়াল যে বইটা, চাইলে তোমরা এগুলোকে পারচেসও করতে পারো। তো সেই বইটা থেকে আমি হার্ডকোর, দিস ইজ এ ভেরি গুড বুক অ্যান্ড সাবস্টিটিউট অফ দ্য লক্ষ্মীকান্ত বুক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বইটাকে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার কভার আপ করবো। তাহলে শুরু করছি। রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্টের এখানে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা না দেখে আমাদের জাস্ট ফিচার্স অফ দ্য অ্যাক্টটাকে পড়তে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা একবার পড়ে নেব। দেখো এই রেগুলেটিং অ্যাক্টটা কেন ব্রিটিশদের পাস করাতে হলো। প্রথমত ইনএফিশিয়েন্ট ডুয়াল সিস্টেম, অর্থাৎ কোম্পানির অফিসিয়ালরা কি করছিল, প্রচুর অ্যাডভান্টেজ নিচ্ছিল, কি যে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম বা দ্বৈতশ্রী শাসন রবার্ট ক্লাইভ শুরু করেছিল সেটা। ব্যাটেল অফ বক্সারের পর 1764 এ রবার্ট ক্লাইভ এই দ্বৈত শাসনকে সূচনা করেছিল এবং সেইটার সময় বিভিন্ন কোম্পানির যে অফিসিয়ালসরা ছিল এর সুযোগ নিচ্ছিল। তাহলে সেই জায়গাটাকে কার্ভ করা ছিল একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিজন যাতে রেগুলেটিং অ্যাক্ট 1773 কে পাস করানো হয়। এছাড়া সুপ্রিম জুডিশিয়ারি এবং রেস্ট্রিকশন অন এ প্রাইভেট ট্রেড এগুলো ছিল, বাট দিস ইজ নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি ফর দ্য এক্সাম পার্সপেক্টিভ। ওকে, আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমরা একটু উঠে আসি, প্রভিশন অফ দ্য অ্যাক্ট। আমাদের পড়তে হবে প্রভিশন অফ দ্য অ্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত ডেজিগনেশন কি হয়েছিল,
যে আমাদের রেগুলেটিং অ্যাক্টটা ছিল সেখানে ডেজিগনেশনটা চেঞ্জ হয় গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা খুব ইম্পর্টেন্ট। এরপর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়? দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ওয়ারেন হেস্টিংস। নেক্সট, এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল হিসাবে এই নাম্বারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। 4 মেম্বার গভর্নর জেনারেল অফ বেঙ্গলের একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়। তাহলে 4 মেম্বার, এই নাম্বারটা আমাদের পড়ে রাখা দরকার। তার মানে কি হলো? গভর্নর জেনারেল তৈরি হলো, গভর্নর জেনারেলের সাথে 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হলো টু অ্যাসিস্ট হিম। এরপর এটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রালাইজেশন হলো। সেন্ট্রালাইজেশনের ফলে কি হলো? গভর্নর্স অফ দ্য বোম্বে এবং মাদ্রাস ওয়ার মেড সাবঅর্ডিনেট টু দ্য বেঙ্গল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হলো? অর্থাৎ বেঙ্গল এবং যে মাদ্রাস প্রভিন্সটা ছিল, এই বেঙ্গল এবং মাদ্রাস প্রভিন্সকে কি করা হলো? সাবঅর্ডিনেট করে দেওয়া হলো বেঙ্গল প্রভিন্সে। 3টে প্রভিন্স ছিল, একটা হচ্ছে বেঙ্গল, একটা মাদ্রাস এবং বোম্বে। এই বোম্বে এবং মাদ্রাসকে কিন্তু সাবঅর্ডিনেট করে দেওয়া হলো বেঙ্গল প্রভিন্সের উপর। তাহলে এখনো পর্যন্ত আমরা 3টে জিনিস পড়লাম। প্রথমত হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করা হলো, ওয়ারেন হেস্টিংস ছিল প্রথম এরকম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এইখান থেকে কোয়েশ্চেন আসে। 2 নম্বর হচ্ছে 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো থ্রু দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। আর তারপরে কি? তারপরে হলো কিন্তু আমাদের যেটা বা বেঙ্গল প্রভিন্সের নিচে করে দেয়া হলো হচ্ছে আমাদের বিহার, বোম্বে এবং মাদ্রাস প্রভিন্সকে। ঠিক আছে? এরপর সুপ্রিম জুডিশিয়ারি। দেখো, সুপ্রিম কোর্ট ইন ক্যালকাটা ওয়াজ স্ট্যাবলিশড কম্প্রাইজিং 1 চিফ জাস্টিস এবং 3 আদার জাজেস। এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 1 + 3। তাহলে সুপ্রিম কোর্ট তৈরি করা হলো কত সালে? এটা লিখে রাখো, 1774-এ। এরপর রেস্ট্রিকশন অন দ্য প্রাইভেট ট্রেড। এখানে কি করা হয়েছিল? দ্য অ্যাক্ট বার্ড দ্য অফিসিয়াল অফ দ্য কোম্পানি ফ্রম এনগেজিং ইন দ্য প্রাইভেট কমার্স অর রিসিভিং ব্রাইবস অ্যান্ড গিফটস ফ্রম দ্য নেটিভ পপুলেশন। অর্থাৎ বলা হলো যে আমাদের যে ব্রিটিশ অফিসিয়ালসরা আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসিয়ালসরা আছে, তারা কিন্তু কোনো ধরনের গিফট, রেমিউনারেশন এটা নিতে পারবে না। তাহলে এইভাবে যদি কোয়েশ্চেন দেয় এটা কোন অ্যাক্টে বলা হয়েছিল? এটা কিন্তু রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এই প্রভিশনটা ছিল। আর একটা কি করা হয়েছিল? আর একটা করা হয়েছিল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বলা হয়েছিল ইট ম্যান্ডেটেড দ্যাট দ্য কোম্পানিজ গভর্নিং বডি দ্য কোর্ট অফ ডিরেক্টরস ডিসক্লোজ অল ইটস অফিসিয়ালস টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইনক্লুডিং রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি ম্যাটার্স। এটা খুব ইম্পর্টেন্ট না? প্রথম 3টে পয়েন্ট অ্যালং উইথ দ্য এই পয়েন্টটা সুপ্রিম জুডিশিয়ারি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট জায়গাটায় মুভ করি। দেখো, এই জায়গাগুলো আমাদের খুব একটা পড়ার দরকার নেই। কি ইস্যুস উইথ দ্য রেগুলেটিং অ্যাক্ট? দেখো, গভর্নর জেনারেল ডিড নট হ্যাভ এনি ভেটো পাওয়ার, পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়ার নট ডিফাইন্ড, দিস আর নট ইম্পর্টেন্ট। এগুলো আমাদের বোঝার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আমাদের কোনো কোয়েশ্চেন আসবে না। আচ্ছা, এরপর চলে এসো আমাদের 1781 সাল। 1781 সালে কি হয়েছিল? 1781 সালে কেন পাস করানো হয়েছিল এই অ্যাক্টটাকে? ইট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট টু রিমুভ দ্য ডিফেক্টস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, যেটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781। এইভাবে কোয়েশ্চেন দিতে পারে 1781 অ্যাক্ট অফ সেটেলমেন্ট কোন অ্যাক্টকে তোমার রেকটিফাই করা বা অ্যামেন্ড করার জন্য তৈরি করা হয়েছিল। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপর আমাদের পড়তে হবে প্রভিশনস অফ দিস অ্যাক্ট। প্রথমত দেখো, জুডিশিয়াল চেঞ্জ করা হলো। কি? অ্যাক্টস ডান বাই দ্য গভর্নর জেনারেল, ইটস কাউন্সিল অ্যান্ড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি ওয়ার এক্সেম্পটেড ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। মানে তোমরা ভাবো যে সুপ্রিম কোর্টের যেখানে জুডিশিয়ারিকে ন্যায় বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই ন্যায় বিচারের দায়িত্ব থেকে কাদের কাদের সরিয়ে দেওয়া হলো এই 3টে জায়গায় পড়ে রাখবে। সেটা হচ্ছে গভর্নর জেনারেল, তার কাউন্সিল, অর্থাৎ এই কাউন্সিলে কতজন মানুষ থাকবে? 4 জন। আমরা আগের স্লাইডে পড়লাম।
এছাড়া কে থাকবে? সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেই জায়গাটা থেকে তাদেরকে এক্সেম্পট করে দেওয়া হলো। ঠিক আছে, এরপর যে জায়গাটা আমাদের পড়ার সেটা হচ্ছে এই পোর্শনটা, যে প্রভিশনস অফ দ্য অ্যাক্ট কি কি ছিল। এই যে 1781 যে প্রভিশনসটা, সেটাই আমরা কি কি পেয়েছিলাম। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেটুকখানি জায়গা বলছি এই জায়গা থেকেই কোয়েশ্চেন আসছে। কেমন লাগছে একটু জানিও, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা এটাও আমাকে একটু বলে কমেন্ট করে জানাও। এরপর আমরা চলে আসছি 1784 সাল। 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আমাকে একটা কমেন্ট করে জানিও এটা পিটস ছোট না বড়, মানে পিটস দ্য ইয়ঙ্গার না এল্ডার, কার এই নামটা? পিটস দুজন ছিল, এল্ডার আর ইয়ঙ্গার, কার নামে এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এসেছিল? যদি কেউ জানো তো আমায় জানাও। এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের কি কি ফিচার্স ছিল এটা আমাদের ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল দেখো, ইট ইন্ট্রোডিউস দ্য ডাবল গভর্নমেন্ট সিস্টেম। কিরকম? Board of Control was created for managing the political affairs and the Court of Directors was entrusted with managing only the commercial affairs of the company. বোঝো, এখানে বলতে চেয়েছে যে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটা ছিল তার দুটো কাজকে ভাগ করে দেওয়া হলো। বলা হলো যে কমার্শিয়াল যে অ্যাফেয়ার্সটা থাকবে সেটাকে ম্যানেজ করার জন্য রইল কোর্ট অফ ডিরেক্টরস, আর পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স সেটাকে ম্যানেজ করার জন্য রয়ে গেল বোর্ড অফ কন্ট্রোলস। পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে রাজনৈতিক যে সমস্ত জায়গা সেটাকে ম্যানেজ করার জন্য কিন্তু তৈরি করা হলো এই বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো, in this system the British government was represented by the board of control and the company was represented by the court of directors. Very important. First এক নম্বর প্রভিশনটা বুঝতে পারছো কিনা জানাও। For the first time এটা দেখো, Governor General Council strength was reduced to 3 member. 4 থেকে 3 করে দেওয়া হলো। কোথায়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এ। নেক্সট একটা কোয়েশ্চেন দেয় এই লাইনটা থেকে, দ্য কোম্পানিজ টেরিটরি ইন ইন্ডিয়া ওয়্যার ফর ফার্স্ট টাইম কল্ড দ্য ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের যে যে জায়গাগুলোকে অকুপাই করেছিল বলা হলো এই জায়গাগুলো ব্রিটিশের, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অকুপাইড জায়গাগুলো ব্রিটিশ পজিশন, এটা প্রথম বলা হয়েছিল এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এ। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলে আসি পরের চার্টার অ্যাক্ট 1786 থেকে। খুব ইম্পর্টেন্ট কিছু আসে না, যেটা আসে আমি বলে দিচ্ছি। দেখো জাস্ট আমরা এটা পড়বো। এরপরে চার্টার অ্যাক্ট 1786 প্রথম দুটোই প্রভিশন আছে। এক নম্বর বলা হয়েছিল এটা কি? প্রভিশন অফ দ্য অ্যাক্ট অর ডিমান্ড অফ দ্য লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের সময় এই চার্টার অ্যাক্টটাকে পাস করানো হয়। ফার্স্ট বলা হয় হি শুড বি গিভেন দ্য পাওয়ার টু ওভাররাইড দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিল ইন স্পেশাল কেসেস। হি উড অলসো বি দ্য কমান্ডার ইন চিফ। মানে দুটো লর্ড কর্নওয়ালিসের বক্তব্য ছিল আমাকে কমান্ডার ইন চিফ বানাতে হবে, আর একটা কি আমাকে কিন্তু ওভাররাইড করার ক্ষমতা দিতে হবে, যে কাউন্সিল যদি ডিসিশন নেয় আই ক্যান ওভাররাইড দ্যাট ডিসিশন। নট ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। চার্টার অ্যাক্ট 1793 তে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই অ্যাক্টে কিন্তু কোম্পানিকে রুল করতে বলার পারমিশন দেওয়া হয়েছিল। দেখো এই লাইনটা পড়ো, দিস অ্যাক্ট অথরাইজ দ্য ট্রেড মোনোপলি অফ দ্য কোম্পানি উইথ ইন্ডিয়া ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। পরবর্তী 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার মোনোপলি বা একচ্ছত্র যে বিজনেস সেটাকে কন্টিনিউ রাখার কিন্তু পারমিশন দেয়া হয়। এরপর 1813 মানে এই যে একটা এর কি কি ফিচার্স ছিল সেটা একটু আমরা দেখে নেব। প্রথমত দেখো, কোম্পানিজ ট্রেড মোনোপলি ইন ইন্ডিয়া ওয়াজ এক্সটেন্ডেড ফর অ্যানাদার 20 ইয়ার্স। এটা আমরা পড়লাম।
The overriding power given to Lord Cornwallis over his council was extended to all the future governor generals and governor of presidencies. আর একটা, the act gave more power to the governor general of the presidencies of Bombay and Madras. এটা ইম্পর্টেন্ট আছে। বাকি এইসব জায়গাগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। নেক্সট চলে আসি 1813 চার্টার অ্যাক্ট। কি চার্টার অ্যাক্ট 1813, 1813 চার্টার অ্যাক্ট। ফার্স্ট প্রভিশন অফ দ্য অ্যাক্টের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রচুর বার কোয়েশ্চেন্স আসে। দেখো তোমরা বুঝতে পারছো তো? তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, মানে তোমরা মানে কনফিউশন রেখো না, সেটাকে আমার সাথে ডিসকাস করে নিতে পারো এই লাইভ ক্লাসে। তো এগোই, মানে এই স্পিডটাও ঠিক আছে কিনা জানিও। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টেকিং দ্য লাইভ ক্লাস ফ্রম দিস প্ল্যাটফর্ম। তো তোমরা আমাকে একটু ইন্টারাক্ট করলেও ভালো হয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে, পলিটি থেকে যে কোনো কোয়েশ্চেন থাকলেও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখো, পার্শিয়াল ট্রেড মনোপলি বলা হয়েছিল, ইট এন্ডেড দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি এক্সেপ্ট দ্য ট্রেড ইন টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। এর আগের অ্যাক্ট পর্যন্ত আমরা কি দেখছিলাম? এর আগের অ্যাক্ট পর্যন্ত আমরা দেখছিলাম যে কোম্পানি তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মনোপলিকে কন্টিনিউ রাখার কথা বলেছে, কিন্তু পরে আমরা কি দেখলাম? পরে আমরা দেখলাম যে মনোপলিকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো। কোন দুটো ক্ষেত্র ছাড়া? চায়ের ব্যবসা এবং চায়না বা চীনের সাথে ব্যবসা, এই দুটো ক্ষেত্র ছাড়া সমস্ত জায়গায় চায়না ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই মনোপলি ব্যবসাটিকে বন্ধ করে দিল। এরপর যে জায়গাটা, এর একটা ফার্স্ট ফিচার অফ দ্য 1813 এর অ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, আর একটা জায়গা যেখান থেকে কোয়েশ্চেন আসে যে এইটা, it granted permission to the Christian missionaries to come to India and engage in the religion. মানে বলা হলো খ্রিস্টান মিশনারিদের ক্ষেত্রে বলা হলো যে তারা ইন্ডিয়াতে আসতে পারে এবং তাদের ধর্ম প্রচার করতে পারে। তোমরা ইতিহাসের ক্ষেত্রেও দেখবে 1818 নাগাদ কি ঘটনা ঘটেছিল, দেখবে শ্রীরামপুর মিশনারি কলেজ, ব্যাপটিস্ট মিশন, এগুলো তৈরি হয়েছিল। তাহলে এই টাইম লাইনটা যদি মাথায় রাখো, এই সময় কিন্তু খ্রিস্টান মিশনারিদের 1813 যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট, সেখানে কিন্তু বলা হয়েছিল যে তোমরা আসতে পারো এদেশে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারো। এইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, এইটা খুব ইম্পর্টেন্ট, কি এ সাম অফ ₹1 লাখ ওয়াজ গ্রান্টেড ফর দ্য এডুকেশন অফ দ্য ইন্ডিয়ান্স। বলা হয়েছিল যে এটা কি অ্যানুয়াল বেসিসে, অর্থাৎ বলা হয়েছিল যে বার্ষিক 1 লক্ষ টাকা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছিল চার্টার অ্যাক্ট 1813। এই কোয়েশ্চেন্সটা তোমরা দেখবে 2020 যে WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল, মানে আমরা প্রথম দিয়েছিলাম যে পরীক্ষাটা, আমরা যে বারে সিলেক্টেড হই, সেখানে এই কোয়েশ্চেন্সটা দিয়েছিল যে বার্ষিক 1 লক্ষ টাকা শিক্ষা খাতে খরচ করার যে অনুমোদন, সেটা কোন সনদ আইন বা চার্টার অ্যাক্টে দেওয়া হয়। অনেকগুলো অপশন দেওয়া ছিল, অপশন 1813 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল, তাহলে এখান থেকে আমরা কোনটা পড়বো? এই প্রভিশনটা পড়বো, পার্শিয়াল ট্রেড মনোপলি, রিলিজিয়াস অ্যাক্টিভিটি এবং এডুকেশন। কন্টিনিউ করি। এরপরে চলে আসছি আমরা 18 সরি এরপরে আমরা চলে আসছি চার্টার অ্যাক্ট 1833, 1813 যে চার্টার অ্যাক্ট, সেটা থেকে আমাদের কি কি পড়তে হবে? প্রথমত প্রভিশন অফ দ্য অ্যাক্ট পড়বো। কি পড়বো? দেখো, প্রথমত এখানে একটা কোয়েশ্চেন্স দেয়, দেখো এইটা
The act was passed by the British Parliament to renew the charter of the East India Company for the next 20 years, but it deprived the company of the commercial privilege which it enjoyed so far. VVI দাও, বুঝিয়ে দিচ্ছি। বলতে চেয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা পারমিশন, যেমন প্রথম দেখলাম 1600 সালে কুইন এলিজাবেথের পারমিশন নিয়ে তারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এলো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি এভিডেন্স ছিল বা ওরা কেন ভারতে আসতো? অ্যাজ এ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার মানে ওরা ব্যবসা বাণিজ্য করতে আসতো। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম 1833-তে বলা হলো, ব্রিটিশ পার্লামেন্ট বলল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে নেক্সট 20 ইয়ার্স থাকতে পারবে, কিন্তু তার কমার্শিয়াল প্রিভিলেজটাকে এনজয় করা বন্ধ করে দিল। অর্থাৎ সে যে অস্তিত্ব বা যে আইডেন্টিটি নিয়ে ভারতবর্ষে এসেছিল, কমার্শিয়াল পারপাস, সেটাকেই বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিওরলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবেই কাজ করবে ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। ক্লিয়ার? এরপর 1833-এর প্রভিশনগুলো এবার আমরা দেখে নেব। এই জায়গাটায় দেখো, যেটা আমি বললাম সেটাই আবার লেখা আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম পিওরলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এবং সেখানে তার কিন্তু ডেজিগনেশন হিসাবে তার যে তোমার যেটা কমার্শিয়াল পারপাস সেটাকে এন্ড করা হলো। তাহলে কমার্শিয়াল পারপাস এন্ড করা হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে পড়ে রইলো কোন অ্যাক্ট? 1833। এইটুখানি জাস্ট। নেক্সট, ডেজিগনেশন, মার্ক করো ভিভিআই, আবার দাও। তাহলে 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডেজিগনেশনে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আগে আমাকে এখানে কমেন্ট সেকশনে উত্তর দাও, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোন সালে তৈরি করা হয়, কোন চার্টার অ্যাক্ট, কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই পোস্টটা আমি অলরেডি পড়িয়েছি, তো যারা সিরিয়াসলি ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাও। তো এখানে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে কনভার্ট করে দেওয়া হলো, এবং লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, এটা মার্ক করো। এরপর যেটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, দেখো, ইট ডিপ্রাইভ দ্য গভর্নর অফ দ্য বোম্বে অ্যান্ড দ্য মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন দ্য এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া। প্রথম এখানেও দেখবে তোমার কিছুক্ষণ আগে দেখা গেছিল বোম্বে এবং মাদ্রাসকে সাবঅর্ডিনেট করে দেওয়া হয়েছিল বেঙ্গলের কাছে, কিন্তু 1833 এর চার্টার অ্যাক্টে সেন্ট্রালাইজ করে দেওয়া হলো এবং কমপ্লিটলি লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য বোম্বে এবং মাদ্রাসকে কেড়ে নেওয়া হলো এবং সেটা সমর্পণ করে দেওয়া হলো কার কাছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। ঠিক আছে, এরপর ল কমিশন। ল কমিশনে কি আছে? It provided for the establishment of an Indian Law Commission for the codification of the law. Lord Macaulay was made the chairman of the Law Commission. খুব 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 ইম্পর্টেন্ট, মার্ক করো। তাহলে ল কমিশন তৈরি করা হলো কোন অ্যাক্টে? 1833-এ ল কমিশন তৈরি করা হয়েছিল, কতই লেখো 1834-এ, আর চেয়ারম্যান কে ছিল এই কমিশনে? লর্ড ম্যাকলে। নেক্সট, open competition. It attempted to introduce a system of open competition including Indians for the selection of the civil servants. ঠিক আছে, বাকি আর কিছু পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। ওকে, চলে আসছি আমরা পরেরটাই, চার্টার অ্যাক্ট 1853। চার্টার অ্যাক্ট 1853 এর প্রভিশন অফ দ্য অ্যাক্ট কি কি ছিল দেখো। এটা ছিল, ইট ওয়াজ দ্য লাস্ট চার্টার। এইভাবে কোয়েশ্চেন দিতে পারে, লাস্ট চার্টার কবে বা সনদ আইন কবে লাস্ট পাস হয়? 1853। এটা একটা এমসিকিউ হলো। এরপর তোমাদের যেটা প্রভিশনস অফ দ্য অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। কি
The Governor General's Council's legislative and executive functions were separated for the first time. এটা মার্ক করো, খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা তৈরি করা হলো, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, যেখানে 6 জন মেম্বার ছিল। তাহলে 6 মেম্বার লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এইটা, যে লেজিসলেটিভ কাউন্সিল যেটাকে বলা হতো মিনি পার্লামেন্ট, সেটাকে তৈরি করা হয়। দেখো, স্মল পার্লামেন্ট বা মিনি পার্লামেন্ট হিসেবে এটা কাজ করা শুরু করে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লাইনটা, ইট ইন্ট্রোডিউস অ্যান ওপেন কম্পিটিশন সিস্টেম ফর দ্য সিলেকশন অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট অফ দ্য সিভিল সার্ভেন্টস ইনক্লুডিং ইন্ডিয়ানস। ওপেন কম্পিটিশনের মাধ্যমে, ভারতীয়দের যোগদানের মাধ্যমে প্রশাসনিক যে পদে ভর্তির প্রস্তুতি কখন শুরু করা হয়, এই চার্টার অ্যাক্ট 1853। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করো। আর এই লোকাল রিপ্রেজেন্টেশনটা পড়ে রাখতে পারো, কোয়েশ্চেন এখনো পর্যন্ত আসেনি, যেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য ফর্ম অফ 4 মেম্বার ফ্রম দ্য লোকাল গভর্নমেন্টস অফ বেঙ্গল, বোম্বে, মাদ্রাস এবং নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। তাহলে এই গেল আমাদের চার্টার অ্যাক্ট 1853 পর্যন্ত, যেটাকে আমরা বলছি কোম্পানি রুল। কি বলছি? কোম্পানি রুল। ঠিক আছে, এরপরে তাহলে আমরা কোন রুল শুরু করব? এরপর আমরা ক্রাউন রুল শুরু করব। ক্রাউন রুলের ক্ষেত্রে কি হচ্ছে? ক্রাউন রুলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথমত কি হয়েছিল, ব্রিটিশদের ওপর ভারতীয়দের একটা ক্ষোভ, আক্রোশ, এগুলো বিভিন্ন কারণে জমা হয়েছিল, এবং সেটার মাধ্যমে যেটা দেখা গেছিল যে সিপাহী বিদ্রোহ বা রিভল্ট অফ 1857, অলরেডি এটা আমরা ইতিহাসে পড়েছি। এরপর দেখা গেছিল 1857 এর পর, যখন দেখা গেছিল ভারতবর্ষে মানে সাধারণ মানুষ এত প্রোটেস্ট করছে, ব্রিটিশ পার্লামেন্ট ভেবেছিল হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন আর গ্রহণযোগ্য নেই টু রুল ইন্ডিয়ান টেরিটরি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হয়, এবং আন্ডার দ্য ক্রাউন রুল অল দ্য অ্যাক্টস আর কল্ড ইদার দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, তার মানে এখান থেকে পড়ার 1857 এর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ডিসলভ করে দেওয়া হলো, এবং কোম্পানি কিন্তু এই পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা নিজের হাতে, ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে গেল। এরপর যেটা পাস হলো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটাকে কিন্তু বলা হয়, এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে, অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কি করা হলো? এটা থেকে কি করা হলো, দ্য অ্যাক্ট ওয়াজ এনাক্টেড টু ট্রান্সফার দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যান্ড territories to the British Crown. The act aimed at dissolving the East India Company, whose policies were blamed for the rebellion. বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিকঠাকভাবে প্রশাসন চালাতে পারেনি, ভারতবর্ষকে শাসন করতে পারেনি, যার ফলস্বরূপ 1857 মতো মহাবিদ্রোহ দেখা গেছে, এবং সেই বিদ্রোহ থেকে ফলশ্রুতি হিসেবে ব্রিটিশ ক্রাউন কিন্তু ব্রিটিশ মানে পার্লামেন্ট নিজের হাতে শাসন ব্যবস্থা নিয়ে নেয়, এবং ইমিডিয়েটলি 1858-এ তোমার যে রুলটা হয় সেটা হচ্ছে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা কেউ কমেন্ট করছো না কেন? কমেন্টটা জানাও কেমন লাগছে আজকের ক্লাসটা, আমারও ভাল লাগবে।
শুধু নন্দিতা আমাকে মেসেজ করেছে এবং নন্দিতা হ্যাজ গিভেন দ্য কারেক্ট অ্যান্সার। 1773 ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস, একদম। এবং প্রিয়া সাহা আমাকে বলেছে যে আমার ক্লাস তোমার খুব ভাল লাগে। থ্যাংক ইউ প্রিয়া, তোমার এই কমেন্টটা পেয়ে আমারও খুব ভাল লাগলো। আচ্ছা, তাহলে আমরা এবার কি পড়বো? 1858 এর যেটা আমাদের অ্যাক্ট ফর দ্য গুড গভর্নেন্স ইন ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটার কি কি ফিচার্স ছিল সেটা আমরা দেখব। প্রথমত ফার্স্ট তো এই পয়েন্টটা আমরা অলরেডি ডিসকাস করলামই, ইন্ডিয়ান টেরিটরিজ ওয়্যার টু বি গভর্নড ইন দ্য নেম অফ দ্য ব্রিটিশ কুইন। নেক্সট, সেক্রেটারি অফ স্টেট, মার্ক করো, ভেরি ইম্পর্টেন্ট। দ্য কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল ওয়ার স্ক্র্যাপড, মানে বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ এখান থেকে কোয়েশ্চেন দেয় ডুয়াল গভর্নমেন্ট সিস্টেমকে এন্ড করা হলো, তাই তো? ডুয়াল গভর্নমেন্ট সিস্টেমকে এন্ড করা হলো। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এই পোস্টটাকে ক্রিয়েট করা হলো, ঠিক আছে? এরপর অ্যাডভাইসারি কাউন্সিল হিসেবে 15 মেম্বারের কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা হলো, কিসের জন্য? টু সাপোর্ট দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট, বাট দিস কাউন্সিল ওয়াজ অ্যান অ্যাডভাইসারি বডি। এরপর ডেজিগনেশন, the act changed the designation of the governor general of India to the viceroy of India. এরপর লর্ড ক্যানিং became the first viceroy of British India. এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এইটা পড়ার দরকার নেই। তাহলে কোন পয়েন্টটা হলো? ফার্স্ট, ডুয়াল গভর্নমেন্ট এন্ড হলো 1 নম্বর পয়েন্ট। 15 মেম্বার কাউন্সিল অফ স্টেট তৈরি হলো, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ভাইসরয় তৈরি হলো, লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। তাহলে এই 3টে পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলে যাই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এর কি কি প্রভিশন ছিল? প্রথম প্রভিশন ছিল নন অফিসিয়াল মেম্বার্স। নন অফিসিয়াল মেম্বার্স মানে দেখো বলেছে, ইট এনাবেল দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া টু নমিনেট সাম ইন্ডিয়ানস অ্যাজ দ্য নন অফিসিয়াল মেম্বার অফ হিজ এক্সপ্যান্ডেড লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ ইন্ডিয়ানসদের অ্যাজ দ্য নন অফিসিয়াল মেম্বার হিসেবে ভাইসরয় তার লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু ইন্ডাক্ট করলেন। তাহলে ব্যাপারটা বোঝা গেল, ভাইসরয়ের লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ানসদের অ্যালাউ করা হলো। 3জন ইন্ডিয়ানকে নেওয়া হয়েছিল, 3 ইন্ডিয়ানসকে নেওয়া হয়েছিল লেজিসলেটিভ কাউন্সিলের। নাম 3টে এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেনে আসেনি, কিন্তু আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো না যে কোনো দিন এটা কোয়েশ্চেনে আসতে পারে। সেটা হচ্ছে রাজা অফ বেনারস, মহারাজা অফ পাতিয়ালা এবং স্যার দিনকর রাও। রাজা অফ বেনারস, মহারাজা অফ পাতিয়ালা এবং স্যার দিনকর রাও। এরপর ডিসেন্ট্রালাইজেশন কি? দ্য প্রসেস অফ দ্য ডিসেন্ট্রালাইজেশন ওয়াজ স্টার্টেড। বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিকে তাদের লেজিসলেটিভ পাওয়ার কিন্তু পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। আমাকে কমেন্ট করে জানাও, এইটার উত্তর সবাই দাও, যে বোম্বে এবং মাদ্রাসের লেজিসলেটিভ কাউন্সিল লেজিসলেটিভ পাওয়ারকে কমপ্লিটলি নষ্ট করে দেওয়া হয়েছিল কোন মানে অ্যাক্টের মাধ্যমে? কিছুক্ষণ আগেই এটা আমি পড়ালাম। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, লেজিসলেটিভ বডি তৈরি করা হলো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ। যেমন আমাদের ক্ষেত্রে কি আছে, পার্লামেন্ট আছে যেটা দিল্লিতে আছে, কিন্তু প্রত্যেকটা স্টেটে কি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, তাই তো, বিধানসভা আছে। সেরকমই 3টে যে প্রভিন্স ছিল দিদেন তৎকালীন, বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পাঞ্জাব, এই 3টে প্রভিন্সের জন্য কি হলো, সেপারেট লেজিসলেটিভ বডি তৈরি করা হলো।
বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পাঞ্জাব। তাহলে প্রথম এটা ইম্পর্টেন্ট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদ্রাস এবং বোম্বেকে সাবঅর্ডিনেট স্টেট থেকে পুরোপুরি তার যে লেজিসলেটিভ পাওয়ার সেটাকে দিয়ে দেওয়া হলো, ব্যাক করিয়ে দেওয়া হলো, যেটাকে বলা হয় প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন। 3 নম্বর কি করলাম, লেজিসলেটিভ বডি হিসাবে বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পাঞ্জাব তৈরি করা হলো। এরপর 4 নম্বর অর্ডিন্যান্স পাওয়ার। দেখো Viceroy was given the power to promulgate ordinance without the council concurrence during the emergency. Such an ordinance could not last more than 6 months. অর্থাৎ 6 months পর্যন্ত যদি তোমার পার্লামেন্ট সেশনে না থাকে তাহলে সেই সময় যদি কোনো এমার্জেন্সি ল পাস করানোর দরকার হয় সেই ল পাস করানোর ক্ষমতা কাকে দেওয়া হলো, ভাইসরয়কে, এবং এই প্রসেসটাকেই বলা হয় অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ার দেওয়া হলো ভাইসরয়কে থ্রু কোন অ্যাক্ট, থ্রু দ্য অ্যাক্ট অফ 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা 4 নম্বরের পর 5 নম্বর পয়েন্ট হিসাবে মার্ক করো, যেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেমকে রেকগনাইজ করা হলো। দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউসড বাই লর্ড ক্যানি ইন 1859 ওয়াজ রেকগনাইজড। এই পোর্টফোলিও সিস্টেম মানে মডার্ন ডেতে আমরা যে ক্যাবিনেট সিস্টেম হিসাবে কাজ করা দেখছি সেই ক্যাবিনেট সিস্টেমের মতোই হচ্ছে আমাদের কিন্তু এই জিনিসটা কাজ করছে। তাহলে এই 5টা পয়েন্ট হচ্ছে 1861 থেকে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে মুভ করছি নেক্সট জায়গাটায়। Indian Council Act 1892. Indian Council Act 1892. 1892 এর আগে দেখো অনেকগুলো ঘটনা ঘটেছে, যেরকম 1885 এ অলরেডি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্যাবলিশড হয়ে গেছে। এছাড়া আমাদের তখন বিভিন্ন অর্গানাইজেশন যেরকম পুনা সর্বজনিক সভা, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ actively engaged in enhancing political consciousness and feeling of nationalism among the masses. সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রিটিশদের মনে হয়েছিল এই ধরনের একটা প্রভিশনকে পাস করানো উচিত, যার মেন ফিচার ছিল কি, ইন্ডিয়ানসদের পার্টিসিপেশন বাড়ানো। ইন্ডিয়ানসদের পার্টিসিপেশন বাড়ানো কি বলা হয়েছিল, নাম্বার অফ দ্য ইন্ডিয়াস নন অফিসিয়াল মেম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ওয়ার ইনক্রিজড। বাট মেজরিটি কখনোই ইন্ডিয়ানস হবে না, শুধু নাম্বারটা বাড়ানো হয়েছিল, যেটা 3টে দিয়ে শুরু করা হয়েছিল, রাজা অফ বেনারস, মহারাজা অফ পাতিয়ালা, স্যার দিনকররাও, সেই নাম্বারটাকে ইনক্রিজ করানোর কথা বলা হয়েছিল। এরপর empowered the legislative council, বলা হলো the role of the legislative council was expanded. It gave them the power to discuss the budget and ask questions to the executive. এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বলা হয়েছিল যে লেজিসলেটিভ কাউন্সিলের রোলটা এক্সপ্যান্ড করা হবে, এর মেম্বাররা কি করতে পারবে, বাজেট নিয়ে ডিসকাশন করতে পারবে এবং এক্সিকিউটিভকে কোয়েশ্চেন্স অ্যান্সার করতে পারবে বা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, এরপর এই পয়েন্টটা দেখো খুব ইম্পর্টেন্ট, ইলেকশন প্রসেস। বলা হয়েছে ইন এ ভেরি স্মল ওয়ে দ্য অ্যাক্ট মেড ইট পসিবল ফর সাম নন অফিসিয়াল সিটস ইন দ্য সেন্ট্রাল এন্ড দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল টু বি ফিল্ড বাই এ বাই ইলেকশন, হাউএভার ইলেকশন ইজ নট ইউজড ইন দ্য অ্যাক্ট। এইটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় 1892 ইলেকশন নিয়ে এত ডিসকাশন করা হয়েছে, বাট ইলেকশন কোশ্চেনটা বা এই ওয়ার্ডটা আদৌ এই অ্যাক্টে কোথাও মেনশন ছিল কিনা, উত্তর হবে না। আচ্ছা, এরপর 1892 এর পর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মরলে মিন্টো রিফর্ম বা
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে বলা হতো মিন্টো মর্লে রিফর্ম। দেখো এই সময় এই ব্যাকগ্রাউন্ডটা কি, 1909 সালটা ভালো করে যদি ইতিহাসের সাথে কানেক্ট করো তাহলে দেখবে এই 1905 সালটা ইতিহাসের পাতায় মানে একটা ভীষণ বড় একটা ইভেন্টফুল ইয়ার, যেখানে কি হয়েছিল, লর্ড কার্জন কিন্তু পার্টিশন অফ বেঙ্গলকে অ্যানাউন্স করে দিয়েছিল, which led to huge revolution in the Bengal. Due to this, British rulers understood the need of for reform in the governance of Indians. মানে কি, 1905-এর বঙ্গভঙ্গের সময় যে ধরনের সিচুয়েশন বা পটভূমি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রিটিশদের মনে হয়েছিল যে এই পুরো যে এক্সিকিউশনটা হচ্ছে ল মেকিং প্রসেস থেকে শুরু করে ল ইমপ্লিমেন্টেশন, সেখানে আমাদের আরো ভারতীয়দের এনগেজ করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি হয়েছিল, এর ব্যাকগ্রাউন্ডে আরো একটা ঘটনা হয়েছিল 1906 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল যে আমাদের কংগ্রেস, তারা ডিমান্ড করেছিল হোম রুল বা স্বায়ত্ত শাসন, ঠিক আছে। 1906-এ আগা খানের নেতৃত্বে কি হয়েছিল, মুসলিম লীগ তৈরি করা হয়েছিল, যেখানে 1906 সালে যারা কিন্তু লর্ড মিন্টোর সাথে সিমলাতে মিট করেছিল। এই এতগুলো কনসিকুয়েন্সের পর 1909 সালে এই অ্যাক্টকে ব্রিটিশরা পাস করায়, যার মেন প্রভিশন ছিল কিন্তু নাম্বার অফ সিটকে ইনক্রিজ করা হয়েছিল। দেখো কিভাবে করা হয়েছিল ইনক্রিজ। প্রথমত বলা হয়েছিল ইট ইনক্রিজ দ্য নাম্বার অফ সিটস ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য প্রভিন্সিয়াল। কিভাবে, সেন্ট্রাল যে লেজিসলেটিভ, এই নাম্বারটা মনে রাখবে 16 থেকে 60, ভালো করে দেখো 16 থেকে 60 এই নাম্বারটা করে দেওয়া হয়েছিল। এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলেও কিন্তু ইন্ডিয়ানসের নাম্বার বাড়ানো হয়েছিল, কিন্তু সেটা ইউনিফর্মলি নয়। কারোর কোনো এতটা যে পড়ালাম কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে ওটা কিন্তু মানে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, নেক্সট যেটা আমাদের পড়তে হবে এটা, ইন্ডিয়ানস ইন দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। এতক্ষণ আমরা যেটা দেখছিলাম ইন্ডিয়ানসের কোথায় নেওয়া হচ্ছিল, লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ ল মেকিং প্রসেসে, আর এক্সিকিউটিভ মানে কি, ল ইমপ্লিমেন্টিং প্রসেস। সেখানে কি করা হয়েছিল, ফর দ্য ফার্স্ট টাইম ভাইসরয় এবং গভর্নর কুড অ্যাসোসিয়েট ইন্ডিয়ানস উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। সত্যেন্দ্রনাথ সিনহা was the first Indian to be appointed to the Viceroy's Executive Council. Very, very important. Next, separate electorates. It introduced the concept of a separate electorate for Muslims. Under this, Muslim members could be appointed by the Muslim voters only. খুব ইম্পর্টেন্ট, মর্লিমিল্টো রিফর্ম 1909 এবং বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যে কোনো একটা অপশন দিলে তাহলে আমরা কি কি পড়লাম। প্রথমত হচ্ছে ইন্ডিয়ানদের লেজিসলেটিভ কাউন্সিলের সংখ্যা বাড়ানো হলো, 16 থেকে 60 করা হলো সেন্ট্রাল প্রভিন্সে, এবং বাকিগুলোতেও ইউনিফর্মলি নাম্বার বাড়ানো হয়েছিল। 2 নম্বর কি পড়লাম, এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানদের নেওয়া শুরু করা হলো এবং সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম ইন্ডিয়ান যিনি এক্সিকিউটিভ কাউন্সিলে হলেন। এবং 3 নম্বর যে পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেপারেট ইলেক্টোরেট ফর দ্য মুসলিমস। আচ্ছা, এই যদি আমরা এর সিগনিফিকেন্সটা দেখি, দেখো দুটো জিনিস, ইনক্রিজ দ্য পার্টিসিপেশন। আমরা দেখলাম অলরেডি ইন্ডিয়ানসদের কিন্তু বিভিন্নভাবে লেজিসলেটিভ কাউন্সিলে, এক্সিকিউটিভ কাউন্সিলে নিয়ে ইন্ডাক্ট করা শুরু হলো। এবং 2 নম্বর কমিউনালিজমে কি হলো, মানে মুসলিমরা যদি নির্বাচিত হয় শুধু মুসলিম ভোটার্সের দ্বারাই নির্বাচিত হবে, এই ধরনের সিস্টেম তৈরি করা হলো। যেখান থেকে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, লর্ড মিন্টোকে কিন্তু বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, নট মর্লেকে। কোয়েশ্চেন দিতে পারে মর্লে না মিন্টো, দুটোর মধ্যে অপশানে গুলিয়ে যাবে। মিন্টোকে বলা হতো কিন্তু ফাদার অফ কমিউনাল রিফর্ম বা কমিউনাল ইলেক্টোরেট।
আচ্ছা, এরপরে চলে এসো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটার আগে 1917 সালে এডউইন স্যামুয়েল মন্টেগু, দি দেন সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া, কি করেছিল, মন্টেগু চেমসফোর্ড যে ডিক্লারেশন, এই ডেটটা ইম্পর্টেন্ট, আগস্ট ডিক্লারেশন 1917 করেছিল, যারই সূত্র ধরে 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে ড্রাফট করা হয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করব, 1919-এর যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বা ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তার কি কি ফিচার্স আছে সেটা আমরা দেখে নেব। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট এবং এখানের অনেকগুলো ফিচার্স আমাদের পড়তে হবে। তাহলে শুরু করা যাক 1919। ফার্স্ট হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। দেখো, সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল legislature could legislate on their list of subject distinct from one another. Governor was the executive head of the province. অর্থাৎ বলা হলো সেন্টারের কিছু লিস্ট তৈরি করা হলো, স্টেটের কিছু লিস্ট দেওয়া হলো এবং বলা হলো সেন্ট্রাল এই লিস্টের ওপর ল বানাবে এবং প্রভিন্স এই সেট অফ রুলস মানে লিস্টের ওপর ল বানাবে। তাহলে এই সেপারেশন অফ দ্য লিস্ট এটা তৈরি করা হলো। ঠিক আছে, 2 নম্বর, সেপারেশন অফ বাজেট। শুধুমাত্র যে লিস্ট আলাদা করে দেওয়া হলো, কাজটা আলাদা করে দেওয়া হলো তা না, সেন্ট্রাল বাজেট এবং প্রভিন্সিয়াল বাজেটকে ফর দ্য ফার্স্ট টাইম আলাদা করে দেওয়া হলো এবং নাও দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার কুড এনাক্ট দেয়ার বাজেট। এর পরের পয়েন্ট, ইন্ট্রোডাকশন অফ দ্য ডায়ার্কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দাও। কি বলা হলো, দেখো আমরা এটা পড়ছি, ফর দ্য ফার্স্ট টাইম ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য প্রভিন্সেস আন্ডার হুইচ প্রভিন্সিয়াল সাবজেক্টস ওয়ার ফার্দার সাবডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরি। অর্থাৎ প্রথমে দেখো, প্রথমে লিস্ট লেখো, লিস্টটাকে দুভাবে ভাগ করা হলো, একটা সেন্ট্রাল লিস্ট, একটা প্রভিন্সিয়াল লিস্ট। ঠিক আছে, প্রভিন্সিয়াল লিস্ট অর্থাৎ প্রদেশগুলো, যেমন ধরো বেঙ্গল একটা প্রভিন্স, বিহার একটা প্রভিন্স, এই যে প্রভিন্সগুলো তাদের লিস্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ট্রান্সপার্ট লিস্ট আর একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। এই যে প্রভিন্সিয়াল লিস্টটাকে দুটো ভাগে ভাগ করা হলো না, এটাকে বলা হচ্ছে ডায়ার্কি। আই থিঙ্ক বোঝাতে পারলাম। এরপর স্যার লিওনেল কার্টিজ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ডায়ার্কি, ভিভিআই, খুব ইম্পর্টেন্ট। এরপর আমাদের দেখতে হবে হোয়াট ইজ দ্য ট্রান্সফার সাবজেক্ট আর একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট কি। দেখো, ট্রান্সফার সাবজেক্ট কি, ট্রান্সফার সাবজেক্ট হচ্ছে সেটা যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য গভর্নর উইথ দ্য হেল্প অফ মিনিস্টার্স হু আর অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। কিরকম বলছে, ট্রান্সফার সাবজেক্টে যদি অ্যাডমিনিস্টার করতে হয় গভর্নরকে, তার কিন্তু হেল্প লাগবে কাদের, মিনিস্টারদের। যেরকম এডুকেশন, পাবলিক ওয়ার্ক, হেলথ, এক্সাইজ, ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে ট্রান্সপার্ট লিস্টে। কিন্তু রিজার্ভ লিস্ট কি, রিজার্ভ লিস্ট হচ্ছে সেই রকম যেখানে কিন্তু গভর্নর এবং তার কাউন্সিল অফ মিনিস্টার উইদাউট অ্যাকাউন্টেবল টু দ্য কাউন্সিল কাজ করতে পারবে। অর্থাৎ এইখানে কিন্তু গভর্নরের পাওয়ার অনেক বেশি থাকবে, মোর পাওয়ার। যেরকম দেখো, ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ ল এটা গভর্নর নিজের দায়িত্বে উইদাউট টেকিং দ্য পারমিশন অর উইদাউট এনি কনসালটেশন এই জিনিসটাকে কিন্তু তারা এক্সিকিউট করতে পারবে। নেক্সট, ইন্ট্রোডাকশন অফ দ্য বাইক্যামেলারিজম।
রাজশ্রী দেখো এবার মনে হয় তোমার দেখা যাবে। হ্যালো রাজশ্রী, কেমন আছো? আমি একটু জুম করে দিয়েছি, আই থিঙ্ক এবার এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আচ্ছা, বাইক্যামেলারিজম মানে কি? দেখো, দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য বাইক্যামেলারিজম, যেটা হচ্ছে আপার হাউস এবং লোয়ার হাউস দুটো হাউসে ভাগ করে দেওয়া হলো। জাস্ট এই টার্মটা পড়ে রাখবে। নেক্সট, introduce the direct election. For the first time, direct election was introduced in the country's upper and lower house. Very important. BVI. এবং ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে 3 জন মেম্বারকে অ্যাপয়েন্ট করা হলো আদার দ্যান দ্য কমান্ডার ইন চিফ। এবং সেপারেট ইলেক্টোরেটকে এক্সটেন্ড করা হলো শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ানস এবং আদার ইউরোপিয়ানসদের মধ্যে। যদি ধরো আজকে কোনোদিনও কোয়েশ্চেন দেয়নি, এটা তোমাদের বলে দিচ্ছি, ধরো বললো সেপারেট ইলেক্টোরেট ফর দ্য মুসলিম কবে ইন্ট্রোডিউসড হয়, তোমরা সবাই উত্তর দেবে সবাই পড়ে গেছো মর্লেমিন্টো রিফর্ম 1919। কিন্তু আজকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় সেপারেট ইলেক্টোরেট ফর দ্য সিক্স বা অ্যাংলো ইন্ডিয়ান বা খ্রিস্টান, সেটা কিন্তু 1919-এর যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম তার মাধ্যমে ইন্ট্রোডিউসড হয়। আশা করি বোঝাতে পারলাম। হলো? এরপরে দেখবে 1919 সালের যে লিস্টটা বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল যে আগামী 10 বছরের মধ্যে একটা কোনো কমিশন বা মিশন ভারতবর্ষে আসবে। তাদের কাজ কি থাকবে? তাদের কাজ থাকবে যে তারা দেখবে এই জিনিসটা 1919-এর এই ফিচার্সগুলো কিভাবে গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে। সেই সূত্র ধরে 1927 সালে ব্রিটিশ গভর্নমেন্ট 7 মেম্বার একটা স্ট্যাটুটরি কমিশন পাঠায় এবং টু বি হেডেড বাই স্যার জন সাইমন, এবং তিনি কিন্তু এই কমিটির চেয়ারম্যান ছিলেন। তাহলে 1927 সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসে, ঠিক আছে? তো তারা বিভিন্ন, এবার এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, অল পার্টি বয়কটেড দ্য কমিশন। কেন? ইট ওয়াজ মেড আপ এন্টায়ারলি দ্য ব্রিটিশ মেম্বার। এবং 1900 অর্থাৎ বলা হয়েছে যে সাইমন কমিশন ভারতবর্ষে যখন আসে, ভারতবর্ষ সাইমন কমিশনে পার্টিসিপেট করেনি, ইনক্লুডিং ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস অলসো, দে রিজেক্টেড দ্য সাইমন কমিশনস। এবং সেই সময় এই পরিস্থিতিতে এসেও সাইমন কমিশন ভারতবর্ষে চেক করে, এবং চেক করে তারা জানায় যে তাদের রিপোর্ট পাবলিশ করে ইন দ্য ইয়ার অফ 1930। এবং মেন যে রেকমেন্ডেশন আছে 4টে পয়েন্ট পড়ে নেবে, এটা এমসিকিউ এ যদি ওয়ান লাইনারের বাইরে কোয়েশ্চেন দেয় সেখান থেকে আসতে পারে। কি কি? ডায়ারকি অ্যাবলিশ করতে বলে, এক্সটেন্ড দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস, স্ট্যাবলিশমেন্ট অফ এ ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রিন্সলি স্টেট, অ্যান্ড কন্টিনিউশন অফ দ্য কমিউনাল ইলেক্টোরেট। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটাকে যার মেন প্রভিশনস গুলো কি ছিল আমরা সেটাকে দেখে নেব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের প্রথম প্রভিশন ছিল প্রভিন্সিয়াল অটোনমি। অর্থাৎ সাইমন কমিশন যেটাকে বলেছিল, যে জায়গাটার উপর হাইলাইট করেছিল, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সেটাকে মান্যতা দেওয়া হয় এবং ইট অ্যাবলিশ দ্য ডায়ারকি ইন দ্য প্রভিন্সেস, ইন্ট্রোডিউস দ্য প্রভিন্সিয়াল অটোনমি। এইটুকখানি পড়লেই হবে, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নেক্সট, ডায়ারকি অ্যাট দ্য সেন্টার জায়গাটায় দেখো, ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাডপশন অফ দ্য ডায়ারকি অ্যাট দ্য সেন্টার, দ্যাট ইজ দ্য ফেডারাল সাবজেক্টস ওয়ার ডিভাইডেড ইন্টু ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভড।
একটু আগে আমরা দেখছিলাম ওই সেন্ট্রাল লিস্ট আর প্রভিন্সিয়াল লিস্ট। প্রভিন্সিয়াল লিস্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ট্রান্সপার্ড, একটা হচ্ছে রিজার্ভ। এরা কি করলো, ডায়ার্কি ফ্রম দ্য প্রভিন্সকে অ্যাবলিশ করে দেওয়া হলো, কিন্তু সেন্ট্রাল যে সাবজেক্ট সেটাকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা ট্রান্সপার্ড এবং একটা রিজার্ভ। বুঝতে পারছো? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাইক্যামেরালিজম ইন দ্য প্রভিন্সেস। ইট ইন্ট্রোডিউস দ্য বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ দ্য 11 প্রভিন্সেস। 6 প্রভিন্স কি? বেঙ্গল, বোম্বে, মাদ্রাস, আসাম, ইউনাইটেড প্রভিন্স এবং বিহার। এই জায়গাটা ইম্পর্টেন্ট। বাইক্যামেরালিজম হচ্ছে প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিলগুলো ছিল সেখানেও বাইক্যামেরালিজমকে ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। It divided the power between the central and the provinces into 3 lists: central list, provincial list এবং concurrent list. এবং এইটা খুব ইম্পর্টেন্ট, the residuary power was vested with the governor. Next, All India Federation provided for the establishment of an All India Federation consisting of provinces and the princely state as unit. However, the federation never came into being as the princely state did not join. যে জায়গাগুলো মার্ক করছি, এরপর তোমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এই চ্যাপ্টারের উপর যে যে জায়গাগুলো এসছে কোয়েশ্চেন সেগুলো খুলে দেখবে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন 90% কিন্তু আমি যেগুলো মার্ক করেছি সেই জায়গা থেকেই কোয়েশ্চেন এসছে, এর বাইরে কিন্তু কোয়েশ্চেন যায়নি। আচ্ছা, নেক্সট কি হয়েছে? নেক্সট হচ্ছে এক্সটেনশন অফ সেপারেট ইলেক্টোরেট। ইট এক্সটেন্ডেড দ্য সেপারেট ইলেক্টোরেট টু দ্য ডিপ্রেসড ক্লাস অর দ্য শিডিউল কাস্ট, ওমেন এবং লেবার ওয়ার্কার্স। আর একটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য ফ্র্যাঞ্চাইজি, নিয়ারলি 10% অফ দ্য পপুলেশন গট দ্য ভোটিং রাইট। ক্লিয়ার হচ্ছে? নেক্সট ফেডারেল কোর্ট। 1937-এ ফেডারেল কোর্ট স্ট্যাবলিশ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্ট্যাবলিশ হয়। দাঁড়াও, দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্ট্যাবলিশ হয়, কি হয়? প্রোভাইডেড ফর দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টু কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি। Next, created the Public Service Commission, Federal Public Service Commission, Joint Public Service Commission। এই জিনিসগুলোও কিন্তু 1935-এর অ্যাক্টের থ্রু দিয়েই মানে এস্টাবলিশ করা হয়েছিল। আমাকে বলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইনিশিয়াল যে হেডকোয়ার্টার সেটা কোথায় ছিল এবং কত সালে সেটাকে ট্রান্সফার করা হয়? এটা তোমরা মানে যারা দেখলে পুরো সেশনটা জানো কিনা আমি জানো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম কোথায় এস্টাবলিশ হয়েছিল, তার হেডকোয়ার্টার কোথায় ছিল? এটা কি কেউ জানো যে কোয়েশ্চেন্সটা আমি করলাম? আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আচ্ছা, কেউ উত্তর তো দিলে না, আমি তাহলে বাকি জায়গাটা কন্টিনিউ করি। সিগনিফিকেন্স অফ দ্য অ্যাক্ট, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এটা এত বড়, লিখে নাও 321 সেকশনস নিয়ে
এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা তৈরি হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ সো লেন্দি, যেখান থেকে আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন পরবর্তীকালে ড্রাফট করা হয়েছিল তার 75% পোর্শন কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে করা হয়েছিল। টার্গেট ক্লার্কশিপ বলে একজন রিপ্লাই দিয়েছো, খুব সঠিক উত্তর দিয়েছো, কলকাতা থেকে মুম্বাইয়ে ইন দ্য ইয়ার অফ 1937 এটাকে কিন্তু আমরা হেডকোয়ার্টার অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গট শিফটেড। লাস্ট জায়গায় আমরা এসে পৌঁছেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এটা কোন সময় আসে দেখো, লর্ড মাউন্টব্যাটেন কেম ইনটু ইন্ডিয়া উইথ এ স্পেসিফিক টাস্ক অফ হ্যান্ডিং ওভার দ্য অথরিটি অফ ইন্ডিয়াস। 1946-এর পর থেকে প্রচুর টার্ময়েল হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লর্ড মাউন্টব্যাটেনকে অ্যাজ দ্য শেষ ভাইসরয় অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে সেন্ড করা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রায়োরিটি ছিল কি, ভারতকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু প্রথমে দেখা যাচ্ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মুসলিম লীগ, বিভিন্ন ধরনের যে ভারত যে ভাগ বা কোয়েশ্চেন অফ পার্টিশন নিয়ে আর্গুমেন্ট দেখা যায়, এবং ফাইনালি মাউন্টব্যাটেন কিন্তু লাস্ট প্ল্যানকে প্রপোজ করে, যেটাকে বলা হয় 3rd জুন প্ল্যান, এবং সেইখানে কিন্তু প্রত্যেকটা পার্টি এই প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা ইনিশিয়ালি অপোজ করছিল পার্টিশনকে, তারাও কিন্তু ফাইনালি অ্যাকসেপ্ট করে নেয় যে পার্টিশন ইজ দ্য ইনএভিটেবল প্রসেস, ইট ক্যান নট বি রেকটিফাইড। সেই জায়গায় দাঁড়িয়ে 3rd জুন প্ল্যান অর দ্য মাউন্টব্যাটেন প্ল্যান মুসলিম লীগ কংগ্রেস দুজনেই অ্যাকসেপ্ট করলো, এবং সেই জায়গা থেকে এনাক্ট হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যার প্রথম প্রভিশন কি ছিল, এন্ড অফ দ্য ব্রিটিশ রুল। অবভিয়াস ইন্ডিয়াকে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং সভারেন স্টেট হিসাবে অ্যানাউন্স করা হলো, ইন্ডিপেন্ডেন্ট এবং সভারেন স্টেট অন আগস্ট 15, 1947। পার্টিশন অফ ইন্ডিয়া হলো কিভাবে, দুটো প্রভিন্সের দুটো ডমিনিয়নে, ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং দে ওয়ার ক্রিয়েটেড উইথ এ রাইট টু সিসিট ফ্রম দ্য কমনওয়েলথ। কিন্তু পরবর্তীকালে এটাও আমাকে কমেন্ট করে জানিও, ইন্ডিয়া র্যাটিফাই করেছিল কমনওয়েলথ মেম্বারশিপ, সেই মাসটা বা সেই তারিখটা কোন সাল ছিল? আরেকবার কোয়েশ্চেনটা, ইন্ডিয়া র্যাটিফাই করেছিল কমনওয়েলথের মেম্বারশিপকে কোন সময়ে? কেউ জানলে কমেন্ট করো। নেক্সট, রিমুভ দ্য ব্রিটিশ অফিসার্স। এটা তো অবভিয়াসলি ভাইসরয়কে সরিয়ে নেওয়া হলো, সেক্রেটারি অফ স্টেটকে সরিয়ে নেওয়া হলো। এন্ডেড দ্য ব্রিটিশ রেসপন্সিবিলিটি। It provided that the British government would bear no responsibility for the government of India and the Pakistan. আর কোনো দায়িত্ব থাকবে না। Ended the British paramountcy. Nominal head হিসাবে রয়ে গেল, দেখো, it established the Governor General of India and the provincial governors as the state's constitutional head. Next, লাস্ট জায়গায় আমরা এসে চলে এসেছি, লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডমিনিয়ন অফ ইন্ডিয়াস ফার্স্ট গভর্নর জেনারেল। ভেরি ইম্পর্টেন্ট। জওহরলাল নেহেরুকে তিনি প্রথম ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হিসাবে মানে ওথ দিয়েছিলেন, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্ট্যাবলিশড ইন 1947 বিকেম দ্য ইন্ডিয়ান ডমিনিয়ন্স ফার্স্ট পার্লামেন্ট। তাহলে এই ছিল পুরো জায়গাটা। তো আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি যে কোয়েশ্চেন্সটা করলাম তার উত্তর তো কেউ দাওনি। ইন্ডিয়া কমনওয়েলথের, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি উত্তর পেয়েছি 1949-এর মে মাসে, মে 1949-এ ইন্ডিয়া র্যাটিফাই করেছিল কমনওয়েলথের মেম্বারশিপকে। আর একটা উত্তর আমাকে দাও এই জায়গাটা থেকে ধরেই, যে টোটাল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্ট্রেংথ কত ছিল। তো আজকের ক্লাসটা কেমন লাগলো? এই সময় মোটামুটি আমরা ক্লাসটাকে শেষ করলাম। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া এই বই থেকে পড়ে তোমাদের কেমন লাগলো, লাইন বাই লাইন আমি এই বইটা থেকে পড়িয়ে তোমাদের জানালাম। একটু কমেন্টে আমার সাথে ইন্টারাক্ট করো, দেন আমারও খুব ভালো লাগবে। আজকে অনেকক্ষণ আমরা ক্লাস করলাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিট আমরা এই লাইভ সেশনটা নিলাম। $398 না 389, 389, 293 আর 96, এক্স্যাক্টলি 398 না 389, ঠিক।
তো এই ধরনের এইভাবে লাইভ ইন্টারাকশন করলে কেমন লাগবে তোমাদের এটাও জানাও আমাকে, তাহলে আমারও ভাল লাগবে আর কি জিনিসটা পড়ে। লাস্ট 1-2 মিনিট আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই তোমাদেরকে। পলিটি সেশনসগুলো এইভাবে কন্টিনিউ করলে তোমাদের কেমন লাগবে সেটা একটু আমাদের জানিও। আর এইভাবে যদি আমরা এমসিকিউ ধরেও চ্যাপ্টার ওয়াইজ সলভ করি, যে ধরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া পড়লাম, আফটার দ্যাট উই উইল সলভ দ্য এন্টায়ার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অফ দ্য সিভিল সার্ভিসেস, সো দ্যাট তোমাদের পুরো জায়গাটা আর কি ক্লিয়ার হয়ে যায়। তো বই থেকে পড়লে দেখো বইয়ের অল্টারনেটিভ হয় না, আমি অলরেডি বলেছি। বই থেকে পড়লে বা এই জিনিসটাকে তুমি যখন বারবার, এবার ধরো তোমরা যে মাদার বুকি পড়ো, লক্ষ্মীকান্ত পড়তে পারো, বা যে জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলো পড়ে মানে ব্যাপারটাকে যদি সামারি করতে পারো, নিজের মতো ছোট নোট বানিয়ে নিতে পারো এবং বারবার রিভিশন দিতে পারো, তাহলে আমার মনে হয় জায়গাটা খুব ভালো জায়গায় যাবে। তাহলে আজকের সেশনটা এখানেই এন্ড করি। আর কোনো কোয়েশ্চেন্স? হ্যাঁ নন্দিতা, আমি হোপফুলি ট্রাই করব পুরো সেশনসটাকে এভাবে কমপ্লিট করা। ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর মি অলসো, বাট আজকে আমি একটা ডেমো ক্লাস নিলাম, তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরা যারা পরেও এই মানে ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট সেকশনে বলো এইভাবে যদি চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা বই ধরে রিভিশন করি তোমাদের কেমন লাগবে আর কি। তো নন্দিতা বলেছে যে অনেকগুলো কমেন্ট করেছো, টার্গেট ক্লার্কশিপ উত্তর দিয়েছো, নিপশান কমার্স টিচার এরকম কেউ একজন, ইনিও উত্তর দিয়েছেন যে তার ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে। এই আজকে সেশনসটায় অনেকজন একসাথে এই লাইভ দেখলে, খুব ভালো লাগলো ক্লাসটা নিয়ে। তো হোপফুলি আমরা পরে এরকম লাইভ সেশনে নিয়ে তোমাদেরকেও মানে ইন্টারাক্ট করে দেখাবো যে হাউ টু অ্যাপ্রোচ দ্য বুক, ঠিক আছে? তো আজকে তাহলে এখানেই আমাদের লাইভ ক্লাসটা এন্ড করা যাক। তোমরা খুব ভালো থেকো। গুড নাইট টু অল। এতটা পেশেন্ট লিসনিং এর জন্য থ্যাংক ইউ এগেন ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। তাহলে আমরা লাইভ স্ট্রিমিংটা এন্ড করি। আর কারোর কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো কিন্তু। এনি ডাউট, এনি কাইন্ড অফ কোয়ারিজ অ্যাপার্ট ফ্রম দিস পলিটি, যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে, ডাব্লিউবিসিএস নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা আমাকে জানতে মানে কোয়েশ্চেন করতে পারো। আমি আর 1-2 মিনিটই আছি, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে। চলো তাহলে হোপফুলি কারোর কোনো কোয়েশ্চেন্স নেই। জিওগ্রাফির বুক আমি অলরেডি বলেছিলাম, পেরিয়ার পাবলিকেশনের একটা অরবিন্দ কুমারের জিওগ্রাফির বই আছে, খুব ভালো বই, ইন্ডিয়ান জিওগ্রাফি বাই অরবিন্দ কুমার, পেরিয়ার পাবলিকেশন। এই বইটা জিওগ্রাফির জন্য, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য খুব ভালো। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য আরিয়ান পাবলিকেশনের নো ইউর স্টেট বলে একটা বই বেরোয়, সেটা দেখো। কদিন আগেই এই প্ল্যাটফর্মেই আমার একটা বুক লিস্টের বই মানে ভিডিও গেছে, সেটা থেকেও তুমি দেখে নিতে পারো যে কোন সাবজেক্টের জন্য ইনিশিয়ালি আমি কোন কোন বইগুলো প্রেফার করেছিলাম। ওকে, চলো গুড নাইট। আজকের মতো আমি এই সেশনটাকে এখানেই এন্ড করলাম।